আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, স্বাভাবিক নিয়মে জরুরি সেবা ও সীমিত পরিসরে চলবে বহির্বিভাগ। আয়কর বিবরণী ছাড়াও সম্পদের হিসেব দিতে হবে সরকারি বেতনধারী প্রত্যেককে, দুদক সচিবকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন। পিলখানা হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত হবে আবারও, জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নদী রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সব পক্ষের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ, মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলন। এবং ক্রীড়াঙ্গনে সংস্কার ও দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন যুব ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। কমপ্লিট শাটডাউনের আওতায় জরুরি সেবা প্রদানে 24 ঘন্টার আলটিমেটাম থেকে সরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালের জরুরি সেবা স্বাভাবিক নিয়মেই চলবে। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগের রোগী দেখা চালু থাকবে। চিকিৎসকদের উপর হামলা মামলার অন্যতম অভিযুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের ওপর হামলাসহ কয়েকটি ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার কর্মবিরতিতে যান চিকিৎসকরা। রোববার দুপুরে 4 দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সন্ধ্যায় 24 ঘন্টার জন্য কর্মসূচি শিথিল করে সোমবার রাত 8টা পর্যন্ত শুধুমাত্র জরুরি বিভাগে সেবা প্রদানের ঘোষণা দেন চিকিৎসকরা। না, টিকিটে তো কেবল কাটতে দাঁড়ালাম লাইনে, এখন দেখি কতক্ষণ লাগে। আমার বাড়ি নোয়াখালী, আমার পাও দেখা দাঁত আর অ্যালার্জি। সকালে ডাক্তার দেখছে 8টা বা 8:30টার মধ্যে, ডাক্তার সব রুগীরে দেখছে, রাউন্ড দিচ্ছে। জরুরি সেবার আওতায় স্ট্রোক, হৃদরোগ, প্রসব, সড়ক দুর্ঘটনার মতো সেবা অগ্রাধিকারে থাকায় অন্য রোগীরা দুর্ভোগে পড়েন। বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছিল। টিকিট কাটছি, ভিতরে চর্মের ডাক্তার নাই, এই ডাক্তার হবে না, ওইটা হবে না। তো যদি না হয় তাহলে সারা বাংলাদেশে একই সিস্টেম থাকবে। সরকারিতে ডাক্তার নাই, তো কিভাবে আপনার প্রাইভেটে ডাক্তার থাকে? গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন র্যাব, আর্মি, পুলিশ, বিজিবি, আনসার সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল, এখনও আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওনারা ইমার্জেন্সিতে চিকিৎসা সার্ভিস দিচ্ছেন এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দেখতে এসেছি, কথা বলেছি এবং তারা খুব স্যাটিসফাইড। 4 দফার মধ্যে 2 দফা দাবি পূরণে প্রশাসনের তৎপরতায় আশ্বস্ত হয়ে বিকেলে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন নিউরোসার্জারি বিভাগ এবং ইন্টার্ন চিকিৎসকরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে। তবে চিকিৎসক সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন ও হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বহির্বিভাগে অবস্থান কর্মসূচি চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সরকারি বেতনধারী প্রত্যেককে সম্পদের হিসেব দিতে হবে। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব নিতে ছক তৈরি ও পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে কম বেতনের চাকরিজীবীকেও নিজের সম্পদের হিসাব দিতে হবে। নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে তাদের।
ছক তৈরি সহ পুরো প্রক্রিয়া প্রণয়নে দুদক সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে সব প্রক্রিয়া চূড়ান্ত করবে কমিটি। যারা আয়কর রিটার্ন জমা দেন তাদেরও নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দেই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিছি, খবর নাই। এবার এটা ফাংশন কাজ করবে। এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সম্পদের হিসাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর। বছরে একবার করে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে, তবে অর্থ না ক্যালেন্ডার বছর অনুযায়ী তা এখনো ঠিক হয়নি। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না, কিন্তু এটাতে আমরা নিষ্কৃতি চাই। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লফেব। সাক্ষাতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে এবং বিভিন্ন বিষয়ে ঢাকার সাথে সম্পর্ক জোরদার করবে বলে উল্লেখ করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্বাস্থ্য, শিক্ষা, শ্রম এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ওয়াশিংটনে রোহিঙ্গাদের মার্কিন যুক্তরাষ্ট্র পুনর্বাসন শুরু করেছে এবং এই প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গাদের জন্য অব্যাহত অর্থায়ন সহ বাংলাদেশকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় পর দেশে নির্বাচন দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে হেলেন লফেব উদ্বেগ প্রকাশ করলে মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী টবি খ্যাডম্যান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। পিলখানা হত্যাকাণ্ডে আবারও পূর্ণ তদন্ত ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার তারও চাওয়া বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট পর্যালোচনা করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, জিডিপির প্রকৃত সংখ্যা কত এবং এর বৃদ্ধির পরিসংখ্যান জানার কাজ চলছে। শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। জিডিপি ফিগারটা আমি দেখতে কোনো রিফ্লেকশন হয় কিনা, জিডিপির ক্যালকুলেশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে বিভিন্ন সেক্টর, 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা আমি প্রেস করার জন্য বলেছি। কালো টাকা সাদা করার সুযোগ আর থাকবে না বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা অহেতুক অপচয়
বা অহেতুক যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ERDর আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না, এটা আবার সিকিউরিটি প্রিন্ট করতে হয়তো, এগুলো করবে গভর্নর আসবে, দরকার আমি জিজ্ঞেস করবো। অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার নোটের অবস্থা নাজুক, এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। মানুষকে মুদ্রা ব্যবহারে যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আদালত নির্দেশ দিলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনা এখন ভারতেই আছেন। বিগত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সরকারি ও দলীয় পর্যায়ে ছিল মন্তব্য করে উপদেষ্টা বলেন, এই সম্পর্কটা হওয়া উচিত ছিল জনগণের পর্যায়ে। মানুষের মধ্যে যে ক্ষোভ আছে তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগী বলে জানান উপদেষ্টা। সম্পর্কের সোনালী অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে। আমরা তখনও আমাদের লোকজন এবং প্রাইভেট পার্সন হিসেবে আমি বলেছি যে সোনালী অধ্যায়টা একেবারেই সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। আমরা চাই যে মানুষ সেটাতে ইনভলভ, মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক, এবং সেটা যে ছিল না এটা কিন্তু স্বীকার করা ভালো। মানুষের মাঝে ক্ষোভ ছিল, সেগুলি প্রশমন করা সম্ভব দ্বিপাক্ষিক খুব কারেক্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বলে আমি মনে করি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিনিন রশিদ। স্বাগত জানিয়ে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। আগামীতে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে বলে আশা করেন রাষ্ট্রপ্রধান। মালদ্বীপে বাংলাদেশের শ্রমশক্তি নিয়োগ দেয়ায় সেদেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে মেডিকেল ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মালদ্বীপের হাইকমিশনার বলেন, মালদ্বীপ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন মালদ্বীপের হাইকমিশনার। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার মতো কেউ যদি একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তা কখনোই সম্ভব হবে না। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার দলের আয়োজনে বন্যার্তদের ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে, তবে দ্রুত নির্বাচন দেয়া তাদের দায়িত্ব। আমরা গণতন্ত্রের পক্ষে নির্ভীক, আমরা স্বাধীনতার পক্ষেও নির্ভীক। একমাত্রিক বাংলাদেশ বিএনপি ঘৃণা করে। বহুমাত্রিক বহুদলীয় চেতনা, গণতন্ত্রের যে মূল চেতনা, সেই মূল চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে চায়। আমাদের আদর্শও তাই। কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন, নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে কেন আদালতে প্রশ্ন তোলা যাবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে মন্ত্রীর একক ক্ষমতায় কোন প্রকল্প কাউকে দেয়া সংক্রান্ত আইন কেন অবৈধ নয় তাও জানতে চাওয়া হয়েছে। আবেদনকারী বলেছেন, ওই প্রকল্পগুলো থেকে বিগত সরকারের দোসররাই লাভবান হয়েছে। মাঝর রহমানের রিপোর্ট।
আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু করা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিনা টেন্ডারে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির আইনের নামে এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে অনিয়ম চলছে। এর মাধ্যমে গত ১৪ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ১,৫,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানান আবেদনকারী। ২ আইনজীবী রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন হাইকোর্ট। এখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো আদালতে এই সংক্রান্ত কোনো মামলা করা যাবে না, অর্থাৎ আদালতের এখতিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা তো হতে পারে না, এই যে কেন ৬(২) আর ৯ ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছে। ওই বিদ্যুৎ প্রকল্পগুলোর মাধ্যমে কারা লাভবান হয়েছে তা জানান আবেদনকারী। অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরমহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। আইনজীবী জানিয়েছেন ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সরকারি বেসরকারি সহ সব পক্ষের পারস্পরিক সহযোগিতা বা স্মার্ট পার্টনারশিপের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলনের সমাপনীতে অংশীজনরা জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময় ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেন। মালয়েশিয়া পেরাক থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। নদীর সাথে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতি। তেমনি বিশ্বজুড়ে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাস, বিখ্যাত সব নগর ও সভ্যতা। কিন্তু কালের বিবর্তন আর জলবায়ু অভিঘাতে মাত্রা ছাড়িয়েছে নদী দূষণ। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যখন হুমকিতে পুরো সভ্যতা, তখন নদী ও মানুষের জীবন জীবিকা বাঁচাতে মালয়েশিয়ার পেরাকে হয়ে গেল নদী নিয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক 2 দিনের সম্মেলন। Thank you very much. Some rivers are like the Padda, Jamuna, Meghna and countless other rivers shape our lives in countless ways. নানান কার্যক্রম শেষে নদী রক্ষায় উঠে এসেছে স্মার্ট পার্টনারশিপের ধারণা। ছোট ছোট নদী, কিন্তু সেখান থেকে সেটাকে তারা এত যত্ন করে ডেভেলপ করছে যে এইখানকে একটা লার্নিং শেয়ারিং আমার মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আমাদেরও প্রচুর লার্নিং এক্সপিরিয়েন্স আছে, যেরকম নদীকে কেন্দ্র করে জীবন, সরাসরি নদীর ভিতরে আমাদের প্রায় 1 কোটি লোক বসবাস করে। তো সুতরাং এটাও আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, এগুলো আমরা সেল করতে পারি। নদীর জ্ঞানের মানে একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সর্বশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমার দেশে নিজ নিজ দেশের নদীগুলোকে রক্ষা করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই কনফারেন্সের আয়োজন করা। অংশীজনরা গুরুত্ব আরোপ করেন সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সচেতনতায়। This collaboration is very important. Collaboration is very important, especially nowadays we are facing the challenging on climate change, very challenging climate change issue where we are facing serious drought for a certain moment. Then after that we have fresh floods or serious floods everywhere. Globally. নদী সংক্রান্ত সমস্যায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও ভুগছে উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের বিকল্প নেই বলে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আসলে পার্টনারশিপ ব্যাপারটি খুবই জরুরি এবং খুবই প্রয়োজন, কারণ আমরা নদীকে কিন্তু একা একা কেউ ভালো রাখতে পারবো না। নদী কিন্তু একটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই যে নদী আমরা দেখে আসছি ছোটোবেলার থেকে, এবং আমাদের পূর্বপুরুষরা এই নদী দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, এবং তখন যে নদীর যে অবস্থা ছিল আর আজকের অবস্থার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সুতরাং এই কারণেই কিন্তু নদী নিয়ে এত মাথা ব্যথা, নদী নিয়ে এত কথা, এবং নদীকে রক্ষা করার ব্যাপারে এত আলোচনা, কিন্তু কাজের কাজ কিন্তু তেমন হচ্ছে না। সুতরাং এই জায়গাটিকে যদি আমরা সত্যি
সত্যি ভালোভাবে স্ট্রংলি অ্যাড্রেস করতে চাই তাহলে কিন্তু আমাদের পার্টনারশিপের দরকার। মালয়েশিয়াতেও কিন্তু তারা নদী নিয়ে সমস্যা আছেন এবং অন্যান্য দেশেও আছে এই সমস্যা। তো সুতরাং এই জয়েন্টলি যখনই আমরা কাজ করব এটা একটা সাকসেসের মুখ দেখবে। কিন্তু আমরা যদি একসাথে হাতে হাত মিলিয়ে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের নদী ভালো থাকবে এবং আমরাও ভালো থাকব। যথাযথ উদ্যোগে দেশের নদীগুলো রক্ষণাবেক্ষণ করা হলে প্রাণ প্রকৃতি যেমন বাঁচবে তেমনই সমৃদ্ধ হবে দেশ ও অর্থনীতি। নদী রক্ষায় এককভাবে নয় বরং প্রয়োজন সমন্বিত উদ্যোগের। দুদিনের সম্মেলনে অংশ নেয়া দুই দেশের প্রতিনিধিরা জোর দিয়েছেন পারস্পরিক সহযোগিতার উপর। তারা বলছেন নদী ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব পক্ষকেই। মালয়েশিয়ার পেরাক থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত মুন্সিগঞ্জ মীর কাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিকের পরিবারের উপর হামলার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ সভায় জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা হামলাকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি করে বলেন, এই হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। বিকেলে মীর কাদিম পৌরসভা এলাকায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শিক্ষার্থী সমাজ অংশ নেন। সমাবেশে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করবে বিএনপি। সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তিনি এই অঙ্গীকার করেন। বলেন, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করতে সবাইকে তৎপর থাকতে হবে। আওয়ামী লীগের পাশাপাশি অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে সব সহযোগিতা অব্যাহত রাখবে চীন। বিকেলে রাজধানী মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে দলটির আমিরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, উন্নয়নমূলক কাজের পাশাপাশি চীনকে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও চীনা রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, ষড়যন্ত্র করে গণ অধিকার পরিষদকে নিবন্ধন বঞ্চিত করা হয়েছিল। এবার নিবন্ধন দেয়াই জনগণের বিজয় হয়েছে। গণ অধিকার পরিষদের মার্কা হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়ে সংবাদ সম্মেলনে নূর আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বীজ বুনেছে, কিন্তু গণ অধিকার পরিষদ আরও আগেই এই বীজ বুনেছিল। রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত প্রতীকগুলো হাস্যকর উল্লেখ করে আগামীতে রুচিসম্মত প্রতীক দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফা অঞ্চলে একটি সুড়ঙ্গে 6 জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে। জিম্মিদের মুক্ত করে দ্রুত ইসরায়েলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। নিহত জিম্মিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেখানকার বাসিন্দারা খাদ্য, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই জীবনযাপন করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করা উচিত। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,738 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচয়ে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত এবং নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। তবে মুক্তির দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি। এর ফলে দর্শকরা ঘরে বসে আরও স্বাচ্ছন্দ্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঈদুল আজহার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই সিনেমাটা দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। টিকিট বিক্রি হিসেবে সিনেপ্লেক্সে প্রথমে ছিল তুফান। সিনেমাটি দেশের বাইরে বিভিন্ন প্রেক্ষাগৃহেও এরই মধ্যে মুক্তি পেয়েছে। এবারে কৃষি সংবাদ। বিকল্প আয়ের উৎস হিসেবে যুগ যুগ ধরে হাঁসের খামার করে আসছেন হাওরের প্রান্তিক চাষিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গত অর্থ বছরে জেলায় 750 কোটি টাকার ডিম বিক্রি করেছেন এই চাষিরা। সরকারিভাবে হাঁসের উৎপাদন খরচ নির্ধারণের উপর গুরুত্ব দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনার খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দা উপজেলার হাওরে একমাত্র ফসল বোরো ধান। বছরে বাকি সময় কাজ থাকে না ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। এ সময় হাওরের গ্রামগুলোতে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে হাঁসের খামার। হাওর অঞ্চলে কোটি কোটি টাকার হাঁস চাষ এবং ডিম উৎপাদন করা হয়। এই ডিম থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। মোহনগঞ্জ উপজেলার হাঁসের খামারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক ডিমের বাজার। প্রতিদিন এসব ডিম সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিন মোহনগঞ্জে আইসার ডিম বিক্রি করা হয়। এই ডিম টাকে করে ঢাকা যায়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, নেত্রকোনার হাওর অঞ্চলে 1859টি হাঁসের খামার রয়েছে। গত অর্থ বছরে জেলার এই হাঁস খামারগুলো থেকে লাখ টাকা মুনাফাও হয়েছে। উৎপাদন ও বাজার মূল্য ভালো থাকায় লাভবান হচ্ছেন খামারিরা। এই নেত্রকোনা জেলার যে আমাদের প্রাণী পুষ্টির যে বড় একটি অংশ ডিমের মাধ্যমে পূরণ করি, এই খামারিদের মাধ্যমে আমাদের ডিম উৎপাদনের মাধ্যমেই এই নেত্রকোনা জেলায় আমাদের পুষ্টি চাহিদা পূরণ করা হয়। খামারিদের অভিযোগ, হাওরে হাঁস চড়াতে চাঁদা দিতে হয় জলমহলের ইজারাদারদের। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। বিলে আমরা হাঁস ছাড়তে পারতাছি না। যারা সরকারি লিজ দেয় তারা বিলেতে নিষেধ করে, চাইডা মাইডা যাইলে তারা নিষেধ করে, তারা হাঁস অবাধে চালানোর জন্য দেয় না। ইজারা নেয় 200 কাঠা জমি কিংবা 100 কাঠা জমি, ওইখানে দেখা যেতেছে ওরা 5000 কাঠা জমি দখলে নেয়। ওইটা নিয়ে ওইখানে হাঁস ছাড়তে দেয় না, যার কারণে আমরা খুবই সমস্যা থাকি। ছাড়তে দেয় অবাধে ছাড়তে দেয়, তবে ওই টাকার বিনিময়ে ছাড়তে দেয়। সরকারিভাবে হাঁসের উৎপাদন খরচ নির্ধারণ এবং হাওরের হাঁস পালনের অবাধ সুযোগ সৃষ্টি করা হলে খামারি ও সরকার লাভবান হবে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বগুড়া শেরপুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন করায় পানিবন্দী হয়ে পড়েছে মির্জাপুর ইউনিয়নের 9টি গ্রামের মানুষ। ভয়াবহ জলাবদ্ধতায় হুমকিতে প্রাণ প্রকৃতি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। বারবার আবেদন করলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রূপ জালালের তথ্য ও আব্দুল ওয়াদুদের ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। প্রভাবশালীদের হস্তক্ষেপে কালভার্টের মুখ বন্ধ করে চলছে পুকুর খনন ও মাছ চাষ। এতে আরংশাইল গ্রামে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে স্থানীয়রা। এমন অপতৎপরতায় রাজবাড়ী, মদনপুর, কৃষ্ণপুর ও রামচরণ মুকুন্দ সহ 9টি গ্রামে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটে পানি উঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরের মধ্যে পানি উঠছে, ঘর ভেঙে গেছে বাবা, ভেঙে যাচ্ছে। আমরা আইন্দে করে খেয়ে পাইছি না, খেয়ে আসছি। মসজিদের নামাজ পড়া বন্ধ পানির কারণে, মসজিদের কার্যত সকল কার্যক্রমই মসজিদে বন্ধ। কালভারের মুখ বন্ধ করে দিয়েছে, যার কারণে এখানে 1200 একর জমি আবাদ হচ্ছে না। এসব দেশের ক্ষতি, আমাদের ক্ষতি। প্রশাসনের কাছে এবং
আমাদের ইউনিয়ন পরিষদে, কিন্তু এর কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা জোর দাবি জানাচ্ছি এর দ্রুত একটা সমাধান। গত 4 বছর ফসল উৎপাদন করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। তারা বন্ধ করে দেওয়ার কারণে অর্থ অঞ্চলের 1200 একর জমি ফসল নষ্ট হয়ে গেছে এবং কয়েকটি গ্রামের বাড়ির মধ্যে পানি ঢুকেছে, পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি চাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারি জায়গার কালভার্ট কিছু সংখ্যক লোকজন বন্ধ করে দেওয়াতে বেশ অনেকগুলো জমিতে পানি জমে গেছে এমন খবর আমরা পেয়েছি। জমি মাপামাপির কাজ শেষ হয়েছে এবং কালভার্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেটি খুলে দিয়ে কিভাবে দ্রুত এই পানি জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সে কার্যক্রম চলমান রয়েছে। জীবন জীবিকা রক্ষায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি, আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি অনুপ্রবেশকারীদের ব্যাপারে দলটি সতর্ক। চ্যানেল আইকে তারা জানান, স্বৈরাচারী সরকারের পরাজিত শক্তি দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে সন্ত্রাসী কর্মে লিপ্ত রয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তির স্বাদ পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে চাঙা দলটি। বিএনপি যখন রাষ্ট্র সংস্কার ও দল গোছাতে ব্যস্ত, সে সময় দখল, লুটতরাজ ও নানা অপকর্মে লিপ্ত হয়ে একটি মহল দলের ভাবমূর্তি নষ্টে তৎপর। এদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান নেতারা। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ, বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলবাজি এগুলো হবে না। তার নির্দেশেই আমরা আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এগুলোর জন্য না হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। দলের যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা দলীয়ভাবে আইনগতভাবে সে ব্যবস্থা নেব, দলীয়ভাবে মেনে সেটা নেওয়া হবে। আমরা সেটা প্রতিবাদ করছি যে এটা কিছুতে হওয়া উচিত না। এটা কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে যেগুলো ছাত্রও না। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান না করানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যে আমাদের দলের নাম ভাঙে কেউ যদি অন্যায় করে, সেটা যদি আমাদের দলের লোকও হয়, আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কোথাও আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমরা এই মুহূর্তে মানে যারা বিশৃঙ্খলা করবে এমন লোকজনকে নিয়ে পার্টির দল ভারী করতে চাই না আমরা। ষড়যন্ত্রের কথাটা এখানে অটোমেটিকলি চলে আসে যে আওয়ামী লীগ, এটাও আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় মানুষের কাছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 তারিখের সন্ধ্যা থেকেই কিন্তু আমাদেরকে একটু কড়া নির্দেশনা দিয়েছিলেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডে, চাঁদাবাজি, দখলবাজি বা মানুষের উপর অন্যায় অবিচার করার, তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু বহিষ্কারের নির্দেশনা দিয়েছে। দলটির নেতারা মনে করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বৈষম্যমূলক ড্যাব বাস্তবায়ন স্থগিত করে প্রয়োজনীয় সংস্কার চান স্থপতিরা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা এই দাবি জানান। ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি স্থপতি মোহাম্মদ আলী নকি। বক্তারা বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাস্তবায়ন স্থগিত করে সব অসঙ্গতি দূর করতে হবে। সংস্কারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ময়মনসিংহে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশিষ্ট জনেরা। নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হুমায়ুন কবির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এমদাদুল হুদা, ডক্টর শাকিল, ডক্টর বুশরা মাহমুদা এবং সাহায্যের ডাক পিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুল বান্না, রিয়াদ সহ বিশিষ্ট জনেরা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে।
বেলুয়ারচর গ্রাম রক্ষা করো, বালু উত্তোলন বন্ধ করো স্লোগানে নরসিংদীর মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা শ্রীনগর ইউনিয়নে বেলুয়ারচর আনন্দবাজার ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এতে নদী ভাঙনের কবলে পড়েছে বেলুয়ারচর, পলাশতলী, গোপীনাথপুর, ফকিরাচর এবং চর সুবন্দি ও চর মধুয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। এর মধ্যেই বসতি হারিয়েছেন এসব গ্রামের অন্তত 50টি পরিবার। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। এবারে খেলার খবর।